হ্যালো এভরিওয়ান, দিস ইজ রাকিব ফ্রম আইএলটিএস স্টুডিও এবং আমি আপনাদের জন্য রাইটিং টাস্ক ওয়ানের উপর একটা ফ্রি কোর্স নিয়ে হাজির হয়েছি এবং এটা আমাদের রাইটিং টাস্ক ওয়ানের ফ্রি কোর্সের সেকেন্ড ক্লাস। এবং আজকে আমরা রাইটিং টাস্ক ওয়ানটার ইন্ট্রোডাকশন বা ইন্ট্রোডাক্টরি একটা ক্লাস আপনাদের সামনে নিয়ে এসেছি। এবং আজকে আমি যে বিষয়টা নিয়ে কাজ করব সেটা হচ্ছে যে আসলে আইএলটিএস রাইটিং টাস্ক ওয়ান কি, কিভাবে আমার আসলে ডিল করা উচিত বা কিভাবে লিখলে আমি ভালো স্কোর করতে পারি, সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। আশা করি আপনারা এই ক্লাসটা খুব এনজয় করবেন। এবার দেখেন, আমরা যখন একটা রাইটিং টাস্ক ওয়ান নিয়ে ডিল করি বা আমাদের যখন একটা রাইটিং টাস্ক ওয়ান লিখতে দেওয়া হয়, আসলে আইএলটিএস কর্তৃপক্ষ আমার কাছে আসলে কি জানতে চাচ্ছে বা আমার কোন অ্যাবিলিটিটা জাজ করতে চাচ্ছে সেটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। আমরা অনেকেই যারা আইএলটিএস প্রিপারেশন নিচ্ছি বা রাইটিং টাস্ক ওয়ান লিখছি, আমরা কিন্তু জানি না যে কেন আমাকে রাইটিং টাস্ক ওয়ানটা দেওয়া হয়েছে। এইখানে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে যে আমি কোন একটা ভিজুয়াল ইনফরমেশনটাকে ইন্টারপ্রেট করতে পারি কিনা, মানে ব্যাখ্যা করতে পারি কিনা বা ইভ্যালুয়েট করতে পারি কিনা, অথবা অনেকগুলা তথ্যকে আমি সামারাইজ করে একটা সুন্দর রিপোর্ট তৈরি করতে পারি কিনা। দ্যাট ইজ হোয়াট ইজ অ্যাকচুয়ালি অ্যাসেসড ইন রাইটিং টাস্ক ওয়ান একাডেমিক। এইবার এই ক্ষেত্রে আপনাকে কি ধরনের কোয়েশ্চেন দেওয়া হচ্ছে, আমরা বলছি এখানে আমাদের কিছু ভিজুয়াল ইনফরমেশন দেওয়া হচ্ছে। এবার এটা বিভিন্ন ফর্মে হতে পারে, এটা বার চার্ট আকারে আসতে পারে, পাই চার্ট আকারে আসতে পারে, লাইন গ্রাফ আকারে আসতে পারে, টেবিল আকারে আসতে পারে, ম্যাপ আকারে আসতে পারে, অথবা আসতে পারে প্রসেস ডায়াগ্রাম অথবা লাইফ সাইকেল। এইবার যে টাইপের কোয়েশ্চেনই আসুক না কেন, আপনি পরীক্ষায় এটা লেখার জন্য বেসিক্যালি 20 মিনিট সময় ব্যয় করবেন বলে আপনাকে একটা সাজেশন দেওয়া হচ্ছে। এবং আমিও বলছি যে আপনি 20 মিনিটে একটা রাইটিং টাস্ক ওয়ান অ্যাসেস করেন, প্ল্যান করেন অ্যান্ড দেন আপনি লিখে ফেলেন। এবং এই যে লেখাটা, এই লেখাটা আপনি 150 ওয়ার্ডে লিখবেন। ওকে, সো মেক শিওর ইউ হ্যাভ রিটেন অ্যাট লিস্ট 150 ওয়ার্ডস। ওকে, এর চেয়ে যদি কম হয়ে যায় তাহলে কিন্তু আপনি কম স্কোর করবেন, তার জন্য একটা পেনাল্টি হবে। সো ওটা একটু মাথায় রাখতে হবে। সো আমাদের প্রিপারেশন হবে যেন আমি 20 মিনিটে একটা 150 ওয়ার্ডের রিপোর্ট লিখে ফেলতে পারি। এবার আমি যখন রাইটিংটা লিখছি, আমার রাইটিংটা দেখা হচ্ছে আসলে কোন পার্সপেক্টিভ থেকে বা কোন কোন বিষয়কে বিবেচনায় নিয়ে রাইটিংটার মার্কিং করা হচ্ছে। আমরা জানি যে আইএলটিএস এর ব্যান্ড স্কোর হচ্ছে 9 এন্ড ফর টাস্ক 1 ইটস অলসো 9। টাস্ক 1 এর জন্য এটা 9ই আসলে। এবার এই যে 9 ব্যান্ড স্কোর, এটা দেওয়া হয় 4টা বিষয়ের উপর বেস করে। এর মধ্যে একটা হচ্ছে টাস্ক অ্যাচিভমেন্ট ফর টাস্ক 1, টাস্ক অ্যাচিভমেন্ট, then coherence and cohesion, then it comes to lexical resource, and finally grammatical range and accuracy. So these are the 4 things that you have to make sure that you have dealt with that in a nice way. মানে আপনি যদি প্রপারলি এই বিষয়গুলোকে ইনকর্পোরেট করে একটা রাইটিং টাস্ক অন লিখেন, তাহলে আপনি একটা ভালো স্কোর করবেন। টাস্ক অ্যাচিভমেন্ট বলতে আসলে কি বোঝাচ্ছে? টাস্ক অ্যাচিভমেন্ট বলতে বোঝানো হচ্ছে যে আপনি যে রাইটিংটা লিখছেন সেখানে আপনি 150 ওয়ার্ড লিখতে পেরেছেন কিনা, বা ওখানে কোনো স্পেশাল ফিচার যেগুলো আছে সেগুলোকে আপনি উল্লেখ করেছেন কিনা। যেমন যদি একটা স্ট্যাটিক চার্ট হয়, সেখানে আপনি হাইয়েস্ট পয়েন্ট, সেকেন্ড হাইয়েস্ট পয়েন্ট, লোয়েস্ট পয়েন্ট, এই ব্যাপারগুলো উল্লেখ করেছেন কিনা। যদি একটা ট্রেন্ড গ্রাফ হয়, তাহলে সময়ের পরিবর্তনের সাথে সাথে ভ্যালুটার কি রকমের পরিবর্তন হচ্ছে সেটা আপনি উল্লেখ করছেন কিনা, অথবা আপনি কম্পেয়ার করছেন কিনা আপনার ডেটাগুলোকে। সো এইগুলাকে আমরা বলছি টাস্ক অ্যাচিভমেন্ট। এরপরে আসলো কোহেরেন্স অ্যান্ড কোহেশন। কোহেরেন্স অ্যান্ড কোহেশন আর কিছুই না, আপনি যে লেখাটা লিখছেন সেই লেখাটা ক্রোনোলজিক্যালি আসছে কিনা, একটা লেখা বা একটা প্যারাগ্রাফের সাথে আরেকটা প্যারাগ্রাফ প্রপারলি লিঙ্কড কিনা, প্যারাগ্রাফিং গুলো প্রপারলি হলো কিনা, এবং সেন্টেন্স বা আপনার আইডিয়া গুলো লিঙ্কড কিনা প্রপারলি, সেটা দেখা হচ্ছে। অ্যান্ড দেন ইট কামস টু লেক্সিক্যাল রিসোর্স, দ্যাট মিনস ভোকাবুলারি। এই ক্ষেত্রে আমি বলবো যে রাইটিং টাস্ক ওয়ানের জন্য যে ধরনের ভোকাবুলারি গুলো ইম্পর্টেন্ট, সেই ধরনের ভোকাবুলারি আপনি ব্যবহার করতে পারছেন কিনা। যেমন ইনক্রিজ, ডিক্রিজ, ডিক্রিজ ড্রামাটিকলি, ইনক্রিজ ড্রাস্টিকলি, এরকম শব্দ আপনার আসছে কিনা, এগুলো আপনি প্রপারলি ইউটিলাইজ করতে পারছেন কিনা, যেখানে যেটা দরকার সেটা লিখছেন কিনা। সো এটা দেখা হচ্ছে। আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার, আপনি যে সেন্টেন্সগুলো লিখছেন সেই সেন্টেন্সগুলো গ্রামাটিক্যালি কারেক্ট হচ্ছে কিনা। এই সাথে আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে, আপনি যে সেন্টেন্সটা লিখছেন এই সেন্টেন্সগুলো একই রকম হচ্ছে কিনা, নাকি এই সেন্টেন্স স্ট্রাকচারে ভ্যারাইটি আছে বা ভেরিয়েশন আছে। যদি ভেরিয়েশনটা এনশিওর করতে পারেন তাহলে আপনি ভালো স্কোর করবেন। ওকে, এবার দেখেন আমরা লাইন, আমাদের চার্টগুলো টাইপ নিয়ে আমরা বলেছিলাম যে লাইন গ্রাফ বা বার চার্ট, টেবল, ম্যাপ, পাই চার্ট, প্রসেস ডায়াগ্রাম বা লাইফ সাইকেল, এই ব্যাপারগুলো আমাদের থাকছে রাইটিং টাস্ক ওয়ানের আমাদের কোয়েশ্চেন টাইপ, যেটা আমি একটু আগেই আলোচনা করলাম। এবার আমরা একটু দেখি যে একটা রাইটিং টাস্ক ওয়ানের মানে জেনারেল আইডিয়াস টু অ্যাপ্রোচ টাস্ক ওয়ান, কিভাবে আমি আসলে অ্যাপ্রোচ করতে পারি টাস্ক ওয়ানে। প্রথমত আপনি যেটা করবেন, কোয়েশ্চেনটা যেটা পাচ্ছেন সেই কোয়েশ্চেনটা দেখে আপনি আইডেন্টিফাই করেন যেটা এটা কোন টাইপের টাস্ক।
এটা কি বার চার্ট, এটা কি পাই চার্ট, নাকি এটা কি লাইন গ্রাফ, নাকি এটা কি বার হোয়াট শুড আই সে টেবল। যদি এগুলা এর মধ্যে হয় তাহলে এটা কি ট্রেন্ড নাকি আসলে এটা স্ট্যাটিক চার্ট, সেটা আপনি দেখেন। সেটা দেখার পর আপনি এটা আপনার ইন্ট্রোডাকশনে উল্লেখ করেন যে আপনি এটা পেয়েছেন। তারপরে আপনি কি করবেন, আপনি একটা ওভারভিউ লিখবেন। ওকে, ইন্ট্রোডাকশনটা হয়ে গেল, তারপর আপনি একটা ওভারভিউ দেবেন। ওভারভিউতে আপনি মেইন ফিচার বা মেইন ট্রেন্ডগুলো উল্লেখ করবেন, এবং এইখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় যে সবকিছু আপনি ইন ডিটেলস বর্ণনা করবেন না। ইন ডিটেল আপনি বর্ণনা করবেন না, এখানে শুধু আপনি কি পয়েন্টগুলা কম্পেয়ার করবেন, বাট মেক শিওর যে আপনি কোনো তথ্য যেন মিস করে না যান। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। ওকে, আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনি একটা ডিটেইলড ডেসক্রিপশন লিখছেন কিনা, যে আপনি যে ডেটাগুলো লিখছেন বা ডেটাগুলো পাচ্ছেন সেগুলা স্পেসিফিক ডেটা ব্যবহার করেন এবং নাম্বার ব্যবহার করেন। এটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। আর একটা গুরুত্বপূর্ণ ব্যাপার একটু আগে যেটা আমি আলোচনা করলাম, সেটা হচ্ছে কম্পেয়ার করেন এবং কোনো চেঞ্জেস থাকলে সেই চেঞ্জেস গুলো উল্লেখ করেন। যেমন প্রসেস ডায়াগ্রাম আসলে বা লাইফ সাইকেল আসলে আপনি স্টেজেস গুলা বলেন। ওকে, এই ব্যাপারগুলো আপনি এনশিওর করে আপনি রাইটিং টাস্ক ওয়ানটা লিখবেন। আরেকটা ব্যাপার হচ্ছে যে রাইটিং টাস্ক ওয়ানে আপনি যখন ইন্ট্রোডাকশনটা লিখছেন, ইন্ট্রোডাকশনে যেমন এখানে একটা আমরা কোয়েশ্চেন পাচ্ছি, এই কোয়েশ্চেনটা অনেক সময় অনেকে হুবহু তুলে দেয়। সো এইটা হুবহু তুলে না দিয়ে আপনি যেটা করতে পারেন, এইখানে আপনি প্যারাফ্রেজ করতে পারবেন। আপনি প্যারাফ্রেজ করে লিখবেন। প্যারাফ্রেজ করার নিয়মটা কি, আপনি এখানে যে কিছু শব্দ পাবেন সেই শব্দগুলোর সিনোনিমাস শব্দ ব্যবহার করবেন, অথবা সেন্টেন্স স্ট্রাকচার চেঞ্জ করে দেবেন, সেন্টেন্স প্যাটার্ন চেঞ্জ করে দেবেন। অর্থাৎ অ্যাক্টিভ থাকলে প্যাসিভ, প্যাসিভ থাকলে অ্যাক্টিভ, সিম্পল থাকলে কমপ্লেক্স, কমপ্লেক্স থাকলে সিম্পল। এইভাবে আপনি এইটাকে চেঞ্জ করে লিখবেন। তাহলে আমি বেশ কয়েকটা জিনিস জানলাম। সেটা হচ্ছে কি, আমাকে একটা ওভারভিউ লিখতে, প্রথমত হচ্ছে টাইপটা নিশ্চিত করতে হবে যেটা কোন টাইপের টাস্ক। তারপর আমাকে একটা ওভারভিউ লিখতে হবে, এবং ওভারভিউ আমি সিগনিফিক্যান্ট ডেটাগুলো উল্লেখ করব, সবকিছু আমি ব্যাখ্যা করব না। তারপরে যেটা করব, আমি স্পেসিফিকলি প্রত্যেকটা ডেটাকে নিয়ে আমি একটা বডি প্যারাগ্রাফ বা দুইটা বডি প্যারাগ্রাফ লিখবো, এবং মাথায় রাখতে হবে এখানে যেন কোনো তথ্য বাদ করে না যায়। আপনাকে সবকিছু কভার করতে হবে, বাট ইউ ডোন্ট নিড টু সাইট ইচ অ্যান্ড এভরি ডিটেল। এমন একটা ভাবে লেখেন যেন সবকিছু কভার হয়ে যায়, বাট সবকিছু আপনাকে আবার লিখতেও হচ্ছে না। আর এখানে চেঞ্জেস গুলা উল্লেখ করতে হবে, স্টেজেস গুলা উল্লেখ করতে হবে। ওকে, সো দিস আর দ্য থিংস। এরপর দেখেন আমরা যে আগের টাস্কটা পেলাম সেইটার একটা আনসার কেমন হতে পারে সেটা আমরা একটু দেখে নেই, যে আমার কাজটা আসলে কি হবে। আমরা একটু কোয়েশ্চেনটা আন্ডারস্ট্যান্ডিং এর কথা যদি বলি, তাহলে আমি কোয়েশ্চেনটা আন্ডারস্ট্যান্ডিং করে একটা ইন্ট্রোডাকশন লিখলাম। কি লিখলাম, আমার কোয়েশ্চেনটা এটা যদি আমার কোয়েশ্চেন হয়, এটাকে আমরা কি বলছি, ম্যাপ বলছি। তাহলে আমি বলছি দ্য ম্যাপ ইলাস্ট্রেট plans for two possible sites for a shopping mall in the city of Brandfield. সো এই ব্র্যান্ডফিল্ড সিটিতে শপিং মলের যে পসিবল দুইটা সাইট আছে সেইটা এই ম্যাপটা দেখাচ্ছে, এটা আমরা লিখলাম। তারপর এইখানে আমি একটা ওভারভিউ দিব। দেখেন পরীক্ষার কেন্দ্রে কিন্তু আপনার এই যে এই হেডিং গুলা দিতে হবে না, যে আন্ডারস্ট্যান্ড দ্য কোয়েশ্চেন, ওভারভিউ, আমি জাস্ট বোঝানোর জন্য। তারপর আমি কি বলেছি, যে দেয়ার ইজ আ মেইন রোড that runs through the city। তাহলে আমরা একটা মেইন রোড দেখতে পাচ্ছি যে যেটা সিটির মধ্যে দিয়ে যাচ্ছে। মেইন রোড কোনটা, এই যে ব্ল্যাক যেটা, এটা হচ্ছে মেইন রোড। তাহলে এইটা হচ্ছে আমার মেইন রোড, এটা কি হচ্ছে সিটির মধ্যে দিয়ে চলে যাচ্ছে, আমি এটা বললাম। and is close to both sides, এবং এটা দুইটা সাইটেরই কাছাকাছি। সাইট কি S1 এবং S2, এই দুইটা সাইটের কাছাকাছি এই রোডটা। thus providing good road access either লোকেশন, প্রতিটা লোকেশন থেকে আমি ভালোভাবে ওখানে যেতে পারছি। তারপরে আমি কি বলছি, আ লার্জ গলফ কোর্স এন্ড পার্ক ইন দ্য ওয়েস্ট অফ দ্য টাউন প্রিভেন্টস দিস এরিয়া ফ্রম বিং অ্যাভেলেবল অ্যাজ আ সাইট। আমি এখানে আমার ওভারভিউটা বলে ফেললাম। তারপর আমাকে কি করতে হচ্ছে, ডিটেইল ডেসক্রিপশনটা আমি দিচ্ছি। দেখেন আমি ডিটেইল ডেসক্রিপশনটা কিভাবে দিচ্ছি, দ্য ফার্স্ট পসিবল সাইট ফর দ্য শপিং মল S1, ওটার একটা নাম আছে S1, ইজ জাস্ট নর্থ অফ দ্য সিটি সেন্টার। এটা কোথায়, সিটি সেন্টারের নর্থে। এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস আমি আপনাদের সাথে শেয়ার করি। আপনি যখন কোনো ম্যাপ পাচ্ছেন, ম্যাপটাকে এইভাবে চিন্তা করবেন, এইভাবে চিন্তা করে উপরটাকে বলবেন নর্থ, নিচটাকে বলবেন সাউথ, বাম ডানটাকে বলবেন ইস্ট, বামটাকে বলবেন ওয়েস্ট। এই চারটা বিষয় আপনি মাথায় রাখবেন একটা ম্যাপকে ডিল করার সময়। তো আমি ওইটা নর্থ সাইডটা বললাম যে জাস্ট নর্থ অফ দ্য সিটি সেন্টার অ্যাবাভ দ্য রেলওয়ে লাইন। ওইটা কোথায় ছিল, রেলওয়ে লাইনের ঠিক উপরে ছিল। which runs from the southeast of the city to the northeast, যেটা সিটির নর্থ ইস্ট থেকে সাউথ ইস্টের দিকে যাচ্ছে। তারপর এটা আমার ব্যাখ্যাগুলো দেখেন, ডিটেল ব্যাখ্যা হচ্ছে, ইফ ইট ইজ বিল্ড হিয়ার ইট উইল বি নেক্সট টু আ লার্জ হাউজিং স্টেট। যদি এটা বিল্ড করা হয় তাহলে এটা কি হবে, একটা বড় হাউজিং স্টেটের পাশে হবে। এটা আমার হাউজিং স্টেট, আমি এটা দেখে নিচ্ছি যে এখানে ইনস্ট্রাকশন দেয়া আছে। তারপরে কি, দাস প্রোভাইডিং ইজি অ্যাক্সেস ফর দোজ লিভিং অন দ্য ইস্ট অ্যান্ড ইন দ্য সিটি সেন্টার। আমি এটা ব্যাখ্যা করে ফেললাম।
এরপর কি বলছি, ইট উইল অলসো বি নেক্সট টু দ্য রিভার দ্যাট রানস থ্রু দ্য টাউন। এটা আবার নদীর কাছাকাছিও হবে, যেটা কি হচ্ছে, এই যে রিভার হচ্ছে এইটা ব্লু, যেটা এটা হচ্ছে রিভার, যে রিভারের কাছাকাছি যেটা কি হচ্ছে শহরের মধ্যে দিয়ে যাচ্ছে। তাহলে এটা গেল আমার সাইট 1 S1। আর S2 কি, দ্য সাইট ইন দ্য সাউথ ইস্ট, এটা হচ্ছে সাউথ ইস্ট কর্নার। দেখেন এইভাবে চিন্তা করলে এটাকে আমরা সাউথ ইস্ট কর্নার বলতে পারি। তাহলে দ্য সাইট ইন দ্য সাউথ ইস্ট S2 is again just by the railway line। এটা কোথায়, রেলওয়ে লাইনের ঠিক পাশে, দেখেন রেলওয়ে লাইনের ঠিক পাশে, and fairly close to the city center, এবং এটা সিটি সেন্টারেরও কাছাকাছি। এই যে লাল অংশটুকু হচ্ছে সিটি সেন্টারের কাছাকাছি। বাট ইট ইজ নিয়ার টু অ্যান ইন্ডাস্ট্রিয়াল এস্টেট রাদার দ্যান হাউজিং। কিন্তু এটা হাউজিং এর পরিবর্তে, এই যে যেমন এটা হাউজিং এর পরিবর্তে এটা একটা ইন্ডাস্ট্রিয়াল এস্টেটের কাছে। দেখেন এটা S2 এর কাছে ইন্ডাস্ট্রিয়াল এস্টেট আর S1 এর কাছে হাউজিং এস্টেট আছে। সো এইভাবে আমি ব্যাখ্যাটা করলাম। সো এইটা একটা ডিটেইল আনসার। আপনি যদি একটা রাইটিং টাস্ক করে ভালো স্কোর করতে চান, দ্যাট ইজ মোর দ্যান 8, তাহলে আপনাকে এইভাবে আসলে লিখতে হবে। ওকে, সো আশা করি আপনারা আমার ক্লাসটা সোফার এনজয় করছেন, বুঝতে পারছেন। এবার আমরা একটু দেখি যে আমরা যখন একটা রাইটিং টাস্ক 1 নিয়ে ডিল করি, আমাদের আসলে কি ধরনের ভোকাবুলারি জানা দরকার। এখানে ভোকাবুলারি গুলো খুব ইম্পর্টেন্ট। আপনি যখন রাইটিং টাস্ক 1 লিখছেন ফর আমি বলবো যে ফর ট্রেন্ড চার্টস, মানে হচ্ছে ডাইনামিক চার্ট, আপনাকে কিছু শব্দ লিখতে হয়, যেমন ইনক্রিজ লিখতে হয় বা ডিক্রিজ লিখতে হয়। ট্রেন্ড চার্ট মানে হচ্ছে কি, যেটা সময়ের সাথে সাথে কোনো ভ্যালুর পরিবর্তন হচ্ছে, এরকম ক্ষেত্রে। তাহলে আমি ইনক্রিজের পরিবর্তে কিছু শব্দ ব্যবহার করতে পারি, রাইজ ব্যবহার করতে পারি, গ্রো ব্যবহার করতে পারি, ক্লাইম ব্যবহার করতে পারি, সার্চ ব্যবহার করতে পারি, আরো ব্যবহার করতে পারি সোর। আচ্ছা, আর কি ব্যবহার করতে পারি, আমি ব্যবহার করতে পারি আক্রু, ACCRUE, আক্রু, অথবা প্রলিফারেট। আপনি প্রলিফারেট শব্দটাও ব্যবহার করতে পারেন এখানে। তাহলে আমার এতগুলা শব্দ হয়ে গেল ইনক্রিজের জন্য। এর বাইরে আমি ডিক্রিজের জন্য কি ব্যবহার করতে পারি, ফল ব্যবহার করতে পারি, আমি ডিক্লাইন ব্যবহার করতে পারি, ড্রপ ব্যবহার করতে পারি, প্লামেট ব্যবহার করতে পারি। দেখেন এটার সাথে আরেকটা শব্দ আছে, প্লান্স শব্দটা ব্যবহার করা যায়, বা স্লাম, SLUMP, স্লাম, এটা ব্যবহার করতে পারেন, সিঙ্ক শব্দটা ব্যবহার করতে পারেন। সো দিস আর দ্য ওয়ার্ডস অর ভার্বস দ্যাট ইউ শুড ইউজ when it comes to describing a trend chart, মানে যেটা সময়ের পরিবর্তনের সাথে সাথে পরিবর্তন হচ্ছে। ওকে, আর যখন আপনি স্ট্যাটিক চার্ট পাবেন, এবার অনেকের কোশ্চেন হতে পারে যে স্ট্যাটিক চার্ট কি, ডাইনামিক চার্ট কি। এটা বোঝার জন্য আপনাদের নেক্সট ক্লাসগুলো দেখতে হবে। বেসিক্যালি পরবর্তী ক্লাসগুলোতে আমরা এটা আলোচনা করব। তো ওই ক্ষেত্রে আমরা হায়ার, লোয়ার, মোর অর লেস, লেস দেন, মোর দেন, বা দ্য লার্জেস্ট, স্মলেস্ট, এই ধরনের ল্যাঙ্গুয়েজ ওখানে ব্যবহার করবো। সিমিলার, সেম, এই ল্যাঙ্গুয়েজগুলো এখানে আসবে। আর যদি আমি কোনো একটা ফ্লো চার্ট বা ডায়াগ্রাম নিয়ে কাজ করি, তখন আমি লিখতে পারবো কি, টু বিগিন উইথ, ফলোড বাই, রেজাল্টস ইন, লিডস টু, কনসিস্টস অফ, এই ধরনের শব্দগুলো আমরা ব্যবহার করব। বাট আমাদের এই ব্যাপারে আরো ডিটেল ভিডিও আসবে বা আরো লাইভ আপনি রেকর্ডেড ক্লাস পাবেন। সো ফর দ্যাট স্টিক টু আওয়ার লাইভ, আওয়ার, or should I say stick to our channel and subscribe our channel, ওকে, যাতে আপনি পরবর্তী ক্লাসেস গুলো পেয়ে যান। আচ্ছা, এরপর আমি পরবর্তী এতে চলে যাচ্ছি যে আমি যদি একটা রাইটিং টাস্ক 1 লিখতে চাই এবং ভালো স্কোর করতে চাই, আসলে আমার কোন কোন জিনিসগুলা অ্যাভয়েড করা উচিত। আমরা অনেকেই তো জানি অনেক কিছু লিখতে হবে, অনেক কিছু করতে হবে, কিন্তু কোন জিনিসগুলো করা উচিত না সেটা কিন্তু আমরা জানি না। সেটা জানার জন্য আমি একটু আপনাদের সাথে শেয়ার করি। প্রথমত, আপনি আপনার টাস্কটাকে ওভার কমপ্লিকেটেড করে ফেলেন না। মানে অনেকে কি করে, নিজেকে জাহির করতে গিয়ে অনেক কমপ্লিকেটেড ওয়েতে টাস্কটাকে ডিসক্রাইব করে বা রিপোর্টিংটা করে থাকে। এটা কি হয়, আসলে রাইটিং স্কোর কমিয়ে দেয়। সো মেক ইট অ্যাজ সিম্পল অ্যাজ পসিবল, সিম্পলি জিনিসটাকে আপনি তুলে ধরেন। তারপর কি, আবার যে জিনিসটাতে আপনি ভালো স্কোর করা থেকে বিরত থাকেন বা ভালো স্কোর হয় না, সেটা হচ্ছে অনেক সময় আমরা ওভারভিউটা লিখি না। ওভারভিউ ইজ আ মাস্ট। রাইটিং টাস্ক 1 লিখছেন, ওভারভিউটা লিখতে হবে। মাইন্ড ইট, এটা কিন্তু ওভারভিউ, কনক্লুশন না। ওভারভিউতে আমরা কোনো মতামত দেই না, কনক্লুশন আমরা মতামত দেই। সো রাইটিং টাস্ক 1-এ কোনো পার্সোনাল অপিনিয়ন দেওয়া যাবে না। আরেকটা ব্যাপার হচ্ছে, এটা আমি বলবো যে কোনো শব্দ রিপিট করবেন না। ঠিক আছে, এই মিস্টেকগুলো আছে। আপনি যখন বারবার একটা শব্দ বারবার লেখেন, তখন কি হয়, এটা আপনার স্কোরটা কমে দেয়। সো এই মিস্টেকটাকে অ্যাভয়েড করা উচিত। আরেকটা হচ্ছে, অনেকে ইরেলেভেন্ট ডিটেলস লিখে ফেলে, বা আমি বলবো যে এখানে অ্যাজাম্পশনের ব্যাপার চলে আসে। সো কোনো অ্যাজাম্পশন এখানে আপনি আনবেন না। আমি আবার বলছি যে আপনার কোনো গেস বা অ্যাজাম্পশন, এইটা যেন আপনার রাইটিং টাস্ক 1-এ না আসে, কোনোভাবেই যেন না হয়। আপনি যা দেখছেন, খালি চোখে যা যা দেখা যাচ্ছে, আপনি সেগুলাই ব্যাখ্যা করবেন। এখানে আপনার কোনো রকমের কোনো অপিনিয়ন দেওয়ার সুযোগ নাই।
বা আপনিও যে একটা ইমপ্লিসিট মিনিং কি হতে পারে সেটা এখানে ব্যাখ্যা করবেন না। ওকে, আরেকটা ব্যাপার হচ্ছে যে এই ভুলটা করবেন না যে রাইটিং টাস্ক কোন লিখতে 20 মিনিটের বেশি ব্যয় করে ফেলেছেন। ওকে, এটা যেন না হয়। 20 মিনিটের মধ্যে লেখার চেষ্টা করবেন। আপনি 5 মিনিট সময় নেবেন আপনার টাস্কটাকে অ্যারেঞ্জ করার জন্য, আর 15 মিনিটে আপনি লিখবেন, বা 13 মিনিটে লিখে আর 2 মিনিটে আপনি টাস্ক লেখাটাকে চেক করবেন। ওকে, সো এই মিস্টেকগুলো যদি আপনি অ্যাভয়েড করতে পারেন তাহলে কিন্তু আপনি রাইটিং এ ভালো স্কোর করতে বাধ্য। ওকে, তারপর আমরা একটু দেখি যে এবার আমাদের আসলে কিভাবে, আমরা একটু অনেকক্ষণ আলোচনা করলাম, বাট আমরা এবার একটু দেখাবো যে কিভাবে রাইটিং এর একটা আনসার আমরা লিখবো। প্রথমত আমাকে কি করতে হবে, একটা স্ট্রাকচার কেমন হয় সেটা কি, আমি প্রথমত একটা ইন্ট্রোডাকশন লিখবো। একটা রাইটিং টাস্ক করার আমি একটা ইন্ট্রো দিয়ে শুরু করব। আর ইন্ট্রোটা আসলে তেমন কিছু না, ইন্ট্রোটা হচ্ছে কোয়েশ্চেন অংশ যেটা থাকবে। যেমন এটা হচ্ছে আমার কোয়েশ্চেন, কি বলা হচ্ছে, কোয়েশ্চেনে বলা হচ্ছে দ্য গ্রাফ শোজ দ্য প্রপোর্শন অফ 4 ডিফারেন্ট ম্যাটেরিয়ালস that were recycled from 1982 to 2010 in a particular country. এখন আপনি কি করবেন, আনসার করার সময় এই কথাটাকেই আপনার আনসারে লিখবেন জাস্ট ইন ইওর ওন ভোকাবুলারি। আপনার ভোকাবুলারিটা চেঞ্জ হবে, আপনি সেন্টেন্স স্ট্রাকচারও চেঞ্জ করতে পারবেন, অর্থাৎ কোয়েশ্চেনটাকে আপনি জাস্ট প্যারাফ্রেজ করবেন। আচ্ছা, এরপর আপনি কি করবেন, আপনি ইন্ট্রোডাকশনের পরে একটা ওভারভিউ দেবেন। ওভারভিউটা কেমন হতে পারে, ওভারভিউ আমরা বলেছিলাম যে কি ট্রেন্ডস বা কি ফিচার্স যেগুলো আছে সেইগুলো আপনি উল্লেখ করবেন। যেমন এইটা একটা আমাদের ট্রেন্ড চার্ট, আমরা এখানে কি দেখতে পাচ্ছি, এখানে পেপার এন্ড কার্ডবোর্ডের ক্ষেত্রে আমি যদি এভাবে চিন্তা করি, দেখেন কি হচ্ছে। ওকে, এইভাবে চিন্তা করি, তাহলে আমরা একটা কথা বলতে পারি যে সময়ের পরিবর্তনের সাথে সাথে একটা ক্ষেত্রে যেমন পেপার এন্ড কার্ডবোর্ড এইটা ইনক্রিজ করেছে, তারপরে গ্লাস কন্টেইনার্স এইটা ইনক্রিজ করেছে, আর এদিকে অ্যালুমিনিয়াম ক্যানস এটাও ইনক্রিজ করেছে, আবার আরেকটা প্লাস্টিক্স এটাও ইনক্রিজ করেছে। তার মানে আমরা যেটা দেখতে পেলাম যে সময়ের পরিবর্তনের সাথে সাথে রিসাইক্লিং রেট প্রত্যেকটা ক্ষেত্রেই বেড়েছে, তবে সবচেয়ে বেশি বেড়েছে কোথায়, অ্যালুমিনিয়াম ক্যানের যে রিসাইক্লিং সেটা সবচেয়ে বেশি বেড়েছে, এবং সবচেয়ে কম বেড়েছে কোনটা, আমরা বলতে পারি প্লাস্টিকের রিসাইক্লিং সবচেয়ে কম বেড়েছে। সো দিস ইজ ইওর ওভারভিউ, আপনি এইভাবে ওভারভিউটা উল্লেখ করবেন। তারপর আপনি বডি প্যারাগ্রাফ লিখবেন। বডি প্যারাগ্রাফ লেখার ক্ষেত্রে আপনি যে কয়টা বডি প্যারাগ্রাফ লিখবেন সেটা আসলে নির্ভর করছে আপনার রাইটিংটা যে চার্টটা আপনি পাচ্ছেন সেটা কেমন। যেমন এই ক্ষেত্রে বডি প্যারাগ্রাফ কয়টা হতে পারে, আপনি যেমন ধরেন আমরা যদি এইভাবে চিন্তা করি যে পেপার অ্যান্ড কার্ডবোর্ড অ্যান্ড হচ্ছে গ্লাস কন্টেইনার, এই দুইটাতে একটু ইনক্রিজ একটু ডিক্রিজ এবং ওভারঅল ইনক্রিজের পরিমাণ অত বেশি না, এই দুইটাকে আপনি একটা প্যারাগ্রাফ চিন্তা করতে পারেন। তারপর আপনি কি করবেন, এই অ্যালুমিনিয়াম ক্যানস দেখেন এটা অনেক বেশি ইনক্রিজ করেছে, এইটাকে আপনি আর একটা প্যারাগ্রাফে নিয়ে যেতে পারেন। আর এদিকে প্লাস্টিকের জন্য আপনি ছোট্ট একটা প্যারাগ্রাফ করতে পারেন, বা এইখানে অ্যালুমিনিয়াম কন্টেইনারের সাথে আপনি এটাকে রাখতে পারেন। মানে এইখানে যদি আপনি একটা প্যারাগ্রাফ করেন তাহলে আপনি ভুল করবেন, আপনি দুইটা প্যারাগ্রাফ যদি করেন তাহলে ভালো। দুইটা প্যারাগ্রাফের মধ্যে আমি এইটা রাখতে পারি, পেপার অ্যান্ড কার্ডবোর্ড এক, গ্লাস কন্টেইনার আর প্লাস্টিক, এই তিনটাকে একটা প্যারাগ্রাফে রাখতে পারি, আর অ্যালুমিনিয়াম ক্যানকে আর একটা প্যারাগ্রাফ করতে পারি। সো আমি একটা ওভারভিউ ইন্ট্রোডাকশন লিখবো, ওভারভিউ লিখবো, তারপর বডি প্যারাগ্রাফস আসবে, একটা দুইটা তিনটা বডি প্যারাগ্রাফ আসতে পারে। ওকে, এটা মাথায় থাকে জানো। ওকে, সো আমার কাছে মনে হয় যে আমি যেভাবে কথাগুলো বলছি বা যেভাবে লেখার কথা বলছি এইভাবে যদি আপনারা এটা ফলো করে যদি লিখতে থাকেন তাহলে কিন্তু আপনার স্কোর বাড়তে বাধ্য। আমরা 7+ আসলে আপনাদের জন্য নিশ্চিত করতে পারবো। এবার আপনাদের রাইটিং টাস্ক করে যদি আপনি সাকসেসফুল হতে চান তাহলে আপনার আসলে কি করতে হবে, আমি বলবো যে আপনি যদি রাইটিং টাস্ক করে ভালো করতে চান বা একজন প্রো রাইটার হতে চান, টু গেট আ 7 or more than this, তাহলে আপনাকে কি করতে হবে, বিভিন্ন রকমের যে টাস্ক ওয়ান আছে সেইগুলা প্র্যাকটিস করতে হবে। ওকে, এবং কোয়েশ্চেনটাকে অ্যানালাইজ করা শিখতে হবে যে আমি কোনটাকে কোন প্যারাগ্রাফে রাখবো, আসলে কয়টা প্যারাগ্রাফ করব, সেটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। ওকে, আর আমি আরেকটা কথা বলবো যে যেহেতু রাইটিং এর ক্ষেত্রে রাইটিং টাস্ক 1 এবং টাস্ক 2 দুইটা থাকে, টাস্ক 2টাতে একটু বেশি স্কোর থাকে, এই ক্ষেত্রে আমার মানে সাজেশন থাকবে যে ভালো স্কোর করার জন্য বা বেশি স্কোর ক্যারি করার জন্য যদি আপনি একটু নিজের ব্যাপারে অত বেশি সচেতন না হন বা আপনার নিজের ব্যাপারে একটু সন্দেহ থাকে, তাহলে আমি বলবো টাস্ক 2টা আগে লেখেন, তারপরে আপনি টাস্ক 1-এ আসেন। আর একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, এখানে আপনি 20 মিনিটের মধ্যে অবশ্যই লেখা শেষ করবেন। আর একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে প্যারাফ্রেজিংটা শিখেন, প্যারাফ্রেজিং খুব ভালো করে শিখে ফেলেন এবং ভোকাবুলারির পরিমাণ আপনি বাড়িয়ে দেন। ওকে, এইবার এর জন্য আপনি কি করবেন, আপনি এই যেভাবে সব প্র্যাকটিস করছেন লিখছেন, তখন আপনার কাজ হবে আপনি কিছু মডেল আনসার করেন।
এইগুলা দেখার পর আপনি কিছু মডেল আনসার করেন, যেটা আপনি গুগল করলে পেয়ে যাবেন, বা আমরাও শেয়ার করতে চাই আপনাদের সাথে। যদি আপনাদের প্রয়োজন হয় আপনারা যেটা করতে পারেন, আমাদের সাথে আপনাদের মেইল অ্যাড্রেসটা শেয়ার করতে পারেন, আমরা আপনাদেরকে মেইল করে পাঠিয়ে দেব স্যাম্পল আনসারগুলো। তাহলে আপনি মডেল আনসারগুলো পড়েন এবং সেগুলো রিভিউ করেন, তারপর আপনি স্ট্রাকচারগুলো দেখেন এবং কিভাবে লিখতে হচ্ছে আইডিয়াটা মাথায় নেওয়ার চেষ্টা করেন, এন্ড দিস উইল হেল্প ইউ আ লট। আরেকটা ব্যাপার, যখন আপনি লিখছেন প্রতিবার লেখার পর আপনি দেখেন যে আপনার গ্রামাটিক্যাল এরর আছে কিনা এবং আপনি কোনো স্পেলিং মিস্টেক করেছেন কিনা। দেখেন রাইটিং এ ভালো স্কোর করার জন্য যে অনেকগুলা বাধা থাকে, তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ বা প্রধান বাধা হচ্ছে গ্রামাটিক্যাল এরর থাকে আমাদের, আর আমরা স্পেলিং মিস্টেক করে ফেলি। সো এইগুলা থেকে আপনি যদি নিজেকে মুক্ত করতে পারেন তাহলে আপনি ভালো স্কোর করবেন। এবার যারা আমাকে এতক্ষণ পর্যন্ত দেখলেন তাদেরকে আমি বলবো যে এই লাইভ ক্লাসটা আপনারা দেখেন এবং আমি যে টিপসগুলো আপনাদের সাথে শেয়ার করেছি সেই টিপসগুলো মাথায় রাখার চেষ্টা করেন। এবং আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার আপনাদের সাথে আমি বলতে চাই, সেটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন, যাতে করে আমাদের পরবর্তী ক্লাসগুলো আপনারা পান, এবং নোটিফিকেশন বাটনটা অন করে রাখেন। ওকে, সো থ্যাঙ্কস ফর ওয়াচিং মি। আমি আবারও আপনাদের সাথে আরেকটা লাইভ ক্লাস নিয়ে হাজির হব। টিল দেন, আল্লাহ হাফেজ।